গ্রেপ্তার প্রধান আসামি মুজাফফর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন মুজাফফর হোসেন আদালতে জবানবন্দি দিচ্ছে এবং এই জবানবন্দিতেই তারেক রহমান সহ অসংখ্য জনের নাম স্বীকার করে। এদিকে আজ জিয়াউর রহমান মামলার প্রধান আসামি মুজাফফর হোসেন আদালতে কেঁদে কেঁদে জবানবন্দি দিয়েছে। তারেক রহমানের নাম স্বীকার করে আরো 10 জন মাস্টারমাইন্ডের নাম প্রকাশ হয় মুজাফফরের জবানবন্দিতে। আমরা তাকে এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। তার এই ধারাবাহিকতায় মেজর মুজাফফরের চাইনিজ SMG'র 28টি বুলেটে ঝাঁঝরা হয়ে যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 4 দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে সেই রোমহর্ষক সত্য স্বীকার করল ঘাতক মেজর মুজাফফর। জিয়াকে নিজ হাতে কেন তিনি শহীদ করেছিলেন? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। 4 দশকেরও বেশি সময় ধরে এই হত্যাকাণ্ড ঘিরে রয়েছে অসংখ্য প্রশ্ন, বিতর্ক আর অমীমাংসিত রহস্য। সাবেক মেজর মুজাফফর হোসেন, তার গ্রেফতার খুলে দিতে পারে ইতিহাসের সেই অজানা অধ্যায়। কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য! লৌহ মানব হিসেবে পরিচিত এই মেজর মুজাফফর যে আজ এতদিন পর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, সে সেদিন ভয় থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে ছিল আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। জিয়া হত্যার ব্যাপারে এখনো কোনো এলিগেশন বা চার্জ এখনো কিন্তু গঠন করা হয়নি, কারণ এগুলো তদন্ত চলছে। ওনাকে সেনাবাহিনীর কাছে দেয়া হয়েছে। অবশেষে মুজাফফর হোসেন আজ আবারও জবানবন্দি দিয়েছে। জিয়াউর রহমানের মামলা নিয়ে অসংখ্য চাঞ্চল্যকর তথ্য স্বীকার করে এবং এই জবানবন্দিটিতে সরাসরি তারেক রহমান বিপদে পড়ে যায় এবং বিএনপির অনেক প্রভাবশালী নেতারা বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই জবানবন্দিতে যা যা মুজাফফর বলেছে এবং মুজাফফর কিভাবে জিয়াউর রহমানকে শেষ করেছিল এবং জিয়াউর রহমানের সাথে সারা রাত তারা কি করেছিল, অনেক গোপন কথাও কিন্তু প্রকাশ্যে আনে আদালতে বা তার জবানবন্দিতে স্পষ্ট করে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মুজাফফরের জবানবন্দি এবং এই বিষয়কে নিয়ে তারেক রহমানের যে বিপদে সবকিছু দেখাবো এই একটি ভিডিওতে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসের আধারে মেজর মুজাফফরের চাইনিজ SMG'র 28টি বুলেটে ঝাঁঝরা হয়ে যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 4 দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে সেই রোমহর্ষক সত্য স্বীকার করল ঘাতক মেজর মুজাফফর। জিয়াকে নিজ হাতে কেন তিনি শহীদ করেছিলেন? এর পেছনে কিভাবে কাজ করেছিল উগ্র বামপন্থী আদর্শ আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাস্টার প্ল্যান? জিয়া শহীদ হবার ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও চাঞ্চল্যকর অধ্যায়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জিয়াউর রহমানকে নিজ হাতে শহীদ করা ও আওয়ামী লীগ আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আজ সকালে। বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে আনা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে মেজর মুজাফফর হোসেন জিয়াকে শহীদ করার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়াও জিয়া নিহত হবার পেছনে যে বিদেশি শক্তির হাত ছিল সেটিও স্বীকার করেছেন। সেদিন মেজর মুজাফফররা কিভাবে জিয়াকে শহীদ করে, চলুন সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 1981 সালে 30 মে রাতের শেষ প্রহর, আধার ঘেরা চট্টগ্রামে নির্জন রাস্তায় এসে থামল কয়েকটি সামরিক পিকআপ জিপ। তাদের গন্তব্য চট্টগ্রাম সার্কিট হাউস। হঠাৎই একটি পিকআপ থেকে এক লেফটেন্যান্ট কর্নেলের কাছ থেকে গর্জে উঠল রকেট লঞ্চার। ঘুমন্ত রাষ্ট্রপতির কক্ষ লক্ষ্য করে ছোড়া প্রথম রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে উড়িয়ে দিল সার্কিট হাউসের ছাদের একাংশ। পরক্ষণেই আরেক মেজরের কাঁধের লঞ্চার থেকে দ্বিতীয় রকেটটি গিয়ে আঘাত হানল সার্কিট হাউসের মূল প্রবেশদ্বারের ঠিক ওপরে। এর মাঝেই অন্য আক্রমণকারীরা সাব মেশিন গান থেকে শূন্যে অন্ধের মতো গুলি ছুটতে ছুটতে এগুতে থাকল প্রধান ফটকের দিকে। তাদের মূল উদ্দেশ্য ছিল পাহাড়ে নিয়োজিত পুলিশ ও প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের সদস্যদের মনে আতঙ্ক ছড়িয়ে নিষ্ক্রিয় করে দেওয়া। ঝড় বৃষ্টির ক্লান্তি কাটিয়ে প্রহরীদের অনেকেই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। আকস্মিক গুলির শব্দে ঘুম ভাঙতেই তারা এলোমেলো প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিপক্ষের প্রবল আক্রমণের মুখে তা বেশিক্ষণ স্থায়ী হল না। তীব্র গোলাগুলির মুখে প্রধান ফটকের পুলিশ প্রহরীরা অচিরেই অস্ত্র ফেলে মাটিতে উপড় হয়ে শুয়ে পড়ল। কেউ কেউ সরীসৃপের মতো বুকে হেঁটে পালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল। তবে পাল্টা প্রতিরোধ এলো সার্কিট হাউসের মূল ভবনের দরজায় পাহাড়ে থাকা পিজার সদস্যদের চীনা স্বয়ংক্রিয় রাইফেল থেকে। আক্রমণকারীরা সেদিকে লক্ষ্য করে বুলেটের বৃষ্টি বর্ষণ করলে নিমিষে স্তব্ধ হয়ে যায় সেই প্রতিরোধ। চট্টগ্রামের মসজিদগুলো থেকে তখনও ফজরের আজান ধ্বনিত হয়নি। গুলির বিকট শব্দে আকস্মিকভাবে ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে বসে পড়লেন রাষ্ট্রপতি। বিভ্রান্ত চোখে ডানে বামে তাকিয়ে তিনি অনুধাবন করার চেষ্টা করলেন নিজের অবস্থান। কোথাও কোনো বড় বিস্ফোরণ ঘটল কিনা, কেঁপে উঠল কিনা চারপাশ, সেটা বোঝার আগেই পরবর্তী বিকট বিস্ফোরণে কেটে গেল তার প্রাথমিক বিস্ময়।
তিনি স্পষ্ট বুঝতে পারলেন এগুলো গোলার আওয়াজ এবং তিনি এই মুহূর্তে রয়েছেন চট্টগ্রাম সার্কিট হাউসে। মুহূর্তেই তার মনে পড়ে গেল সামরিক গোয়েন্দাদের সতর্কবার্তা, যারা তাকে এই মুহূর্তে চট্টগ্রাম সফরে আসতে স্পষ্টভাবে বারণ করেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুইটে দরজা খুলে গেল। ধবধবে সাদা পাঞ্জাবি পরা রাষ্ট্রপতি বিষয় ও প্রশ্ন সংকুল চোখে বেরিয়ে এলেন। মোজাফফরের নেতৃত্বে একদল বিদ্রোহী সেনা সদস্য তাকে ঘিরে দাঁড়ালো। কেউ হয়তো কিছু বলতে চেয়েছিল, কিংবা রাষ্ট্রপতি নিজেও তাদের কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই জিয়া কোথায় বলে চিৎকার করতে করতে সিঁড়ি টপকে উন্মাদের মতো এক যুবক উঠে এলো। রাষ্ট্রপতি কোনো কিছু বুঝে ওঠার বা কথা বলার আগেই গর্জে উঠল ওই যুবকের হাতের চাইনিজ SMG। ম্যাগাজিনের 28টি বুলেট একসাথে নিমিশেই ঝাঁঝরা করে দিল রাষ্ট্রপতির বুক, পেট ও মুখমণ্ডলের এক পাশ। হ্যাঁ, এই যুবকই ছিলেন মেজর মোজাফফর। পাশে থাকা অন্য সেনারা চিৎকার করে উঠল, কি করলেন? এক ঝাঁক বুলেটের প্রচণ্ড আঘাতে রাষ্ট্রপতি নিথর দেহটি পেছনে দেয়ালে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল কাঠের মেঝেতে। চোখের পলকে রক্তে রঞ্জিত হয়ে গেল তার পরিহিত ধবধবে সাদা পাঞ্জাবি। নিভে গেল বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন প্রদীপ। পড়ে রইল কেবল এক নিথর দেহ। এই মর্মান্তিক ট্র্যাজেডির পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নিয়ে নানা বিতর্কের অবকাশ রয়েছে। বলা হয়ে থাকে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে বিদ্রোহী সেনাদের সাথে নিয়ে জিয়াউর রহমানকে শেষ পরিকল্পনা করেছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী ও জনতা দলের সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামীও দাবি করেছিলেন প্রধান RN কাউ এবং কর্মকর্তা শঙ্করন নায়ার জেনারেল জিয়াউর রহমানকে শেষ করার চক্রান্তে নাকি যুক্ত ছিলেন। উগ্র বামপন্থী মার্কিস্ট লেনিনিস্ট কর্নেল তাহের এবং তার সাঙ্গপাঙ্গ অর্থাৎ মোজাফফররা বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য কি কমিউনিজম ছিল, নাকি ইয়াহিয়া সহ একনায়কতন্ত্র স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যুদ্ধ ছিল? বলেন তো। আমরা সবাই জানি কিভাবে 1980-র দশকে সোভিয়েতের পতন হয়, কারণ কমিউনিজম একটি ভ্রান্ত ধারণা। পিওর কমিউনিজম একটি উটোপিয়ার মতো, একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড যা বাস্তবতা বিবর্জিত। এদের অনেকের ক্ষোভ ছিল জিয়ার প্রতি, তাই ভারতের গোয়েন্দা সংস্থার সাথে মিলে তারা এই কাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। চলুন মোজাফফরের বিচার প্রসঙ্গে ফেরা যাক। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মোজাফফরের মামলাগুলো শুনানি হয়। প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। রাত তখন গভীর, চারদিকে এক গা ছমছমে নীরবতা। সময়টা 1981 সালের 30 মে। ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউসের অন্ধকার বারান্দা তখন ধুলো আর কুয়াশায় ঢাকা। কিন্তু কেউ কি জানতো আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত, সবচেয়ে রক্তাক্ত এবং নির্মম এক অধ্যায়। মাত্র 20 মিনিটের এক নারকীয় তাণ্ডব যা চিরতরে বদলে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। আজ দীর্ঘ 45 বছর পর সেই অভিশপ্ত রাতের 20 মিনিটের ভয়ঙ্কর ঘটনা আবারও নতুন করে ফাঁস হয়েছে। দীর্ঘ 4.5 দশক ধরে যে খুনি নিজেকে সাধু সাজিয়ে সমাজ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে লুকিয়েছিল, অবশেষে ডিবির এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযানে সে এখন লোহার খাঁচায় বন্দী। হ্যাঁ, আমরা বলছি তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর মোজাফফরের কথা। কিভাবে মাত্র 20 মিনিটে সাঙ্গ হয়েছিল সেই অপারেশন, আর কিভাবে দীর্ঘ 45 বছর পর এক অভিনব ফাঁদে ধরা পড়ল এই খুনি। আজ দেশ নিউজ 24-এর এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক নেপথ্য কাহিনী। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিক টিক শব্দের চেয়েও তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদয় স্পন্দন। সেদিনের সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এক হাড় হিম করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। সেদিন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল দুজন সেনা কর্মকর্তা, তৎকালীন মেজর মোজাফফর আর ক্যাপ্টেন মোসলেহউদ্দিন। কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য!
লৌহ মানব হিসেবে পরিচিত এই মেজর মুজাফফর যে আজ এতদিন পর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, সে সেদিন ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে ছিল আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেউদ্দিন তখন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে বলছিল, স্যার, আপনি একদমই ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছু নেই। ভাবতে অবাক লাগে কি চরম আত্মপ্রবঞ্চনা। দুই সেনা কর্মকর্তা মুজাফফর এবং মোসলেউদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদে কোনো স্থানে তুলে নিতে এসেছে। তারা হয়তো ভাবতেও পারেনি জিয়াউর জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে তাদের পেছনে ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান ওরফে মতি তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল। রাষ্ট্রপ্রধানের প্রতি মতির মনে বিন্দুমাত্র দয়া মায়া কিংবা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগই দিল না। মোসলেউদ্দিনের মুখ থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের এসএমজি থেকে এক ঝাঁক তপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জনে কেঁপে ওঠে পুরো সার্কিট হাউস। ঝাঁকে ঝাঁকে সীসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিকে একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের তৎকালীন প্রেসিডেন্ট। সার্কিট হাউসের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যে ভেসে যায় তাজা রক্তের বন্যায়। কিন্তু ঘাতকদের আক্রোশের আগুন এখানে নিভে যায়নি। উন্মত্ততায় ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণা এবং আক্রোশে তার মুখমণ্ডলে আর বুকের উপর এসএমজি ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে। যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায় ততক্ষণ চলে সেই তাণ্ডব। বুলেটের তীব্র আঘাতে ক্ষত বিক্ষত এবং ছিন্ন ভিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরোচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত দুই সঙ্গীকেও সাথে নিয়ে যায়। আর এই পুরো অপারেশনটি সম্পন্ন হতে মাত্র সময় লেগেছিল 20 মিনিট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হাতে ধরা পড়া মুজাফফর হোসেন এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টান টান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়িগোঁফ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের রক্ত সম্পর্কিত স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে বনানী ডিওএইচএস এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল। আর এই সুযোগটিকেই সে কাজে লাগায়। সেখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল। তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকোয়েশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখবো। তাদের ওই কাস্টডির টোটাল বিবরণটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আমরা অ্যাডজুটেন্ট জেনারেলকে আমরা লিখেছিলাম, তার অফিস থেকেই তাকে হাজির করা হয়েছে, তার অফিসে আবার তাকে ফেরত দেওয়া হবে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাকে আমাদের মাসুদউদ্দিন চৌধুরীর একটা ইনভেস্টিগেশনের সূত্র ধরে আমরা একটি মিসকেস ফাইল করেছিলাম। আপনারা জানেন যে মাসুদউদ্দিন চৌধুরীকে আমরা সেই মিসকেসে গ্রেফতার করেছিলাম। সেই মাসুদউদ্দিন চৌধুরীকে আমরা রিমান্ডে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি। তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। তারই সূত্র ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার তিনি যখন ইনভেস্টিগেশন করতে গেলেন তখন তার সাথে এবং তার পিএর সাথে জনৈক ঝন্ডু নামে একজন ব্যক্তির কথোপকথনের সূত্র পাওয়া গেল। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে জানলাম যে সেই ঝন্ডু আর কেউ নন, তিনি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেন। সেই মুজাফফর হোসেন এর বিষয়টা যখন আমরা পাওয়া গেল তখন দেখা গেল যে গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আরও জানতে পারলাম যে সেই মুজাফফর হোসেন
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তিনি ডেজার্শনে ছিলেন এবং ইতিমধ্যে তিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুজাফফর হোসেনের বিষয়ে কথা হয় এবং মুজাফফরের জবানবন্দির বিষয়ে অসংখ্য তথ্য এসেছে। গাইজ, এই মুজাফফরের জবানবন্দি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।